আজ কি আদালতে আমির খানের ওপর অভিযোগ হলো যে ইনি হলেন এক নায়কতন্ত্রে বিশ্বাসী। পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি এটা বলে যে আমির খান কন্ট্রোল ফ্রিক। যে সিনেমায় কাজ করেন নিজের টার্মস ডিটেক্ট করেন, যেমন চান তেমনই সিনেমা বানানো হয়। ওনার আঙুলের ইশারায় বাকি সবাই নাচে, ইনক্লুডিং দ্য ডিরেক্টর অফ দ্য ফিল্ম। আপনি যদি ইন্ডাস্ট্রিতে সত্যি ইনভেস্টিগেট করেন, খোঁজখবর নেন, তাহলে আপনি এটা শেষমেশ দেখতে পাবেন যে যে যদি ইন্ডাস্ট্রিতে কেউ একজন থাকে যে শুধু ডিরেক্টরের কথা শোনে আর ডিরেক্টরকে লিডার মনে করে ওনার পিছনে থাকে, সেটা হলাম আমি। এটাতে আমার এক ফোঁটাও সন্দেহ নেই। মানে আমার ক্যারিয়ারের শুরুতে কায়ামত সে কায়ামত তাক রিলিজ হয়েছিল, সফল হয়েছিল, তারপর অনেক সিনেমা আমি সাইন করেছিলাম। আর ওটা একটা সময় ছিল আমার ক্যারিয়ারে যখন আমি প্রায় 8-10টা সিনেমা সাইন করেছিলাম, যেগুলো যখন রিলিজ করেছিল তখন সফল হয়নি। 5টা সিনেমা রিলিজ হয়েছিল আর 5টাই ফ্লপ হয়েছিল। হ্যাঁ, আর তখন আমি ভালোভাবে বুঝতে পারলাম যে ডিরেক্টরের গুরুত্ব ঠিক কতটা, আর আমার কাছে ডিরেক্টর পছন্দ করা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবার প্রথমে আমি যে রুলটা তৈরি করলাম তা হলো, যতক্ষণ না ডিরেক্টরের উপরে আমি পুরোপুরি ভরসা করতে পারছি, আমি সাইনই করব না সিনেমা। তারপর ওই ডিরেক্টর কি বানাতে চাইছে, ওনার গল্প কতটা আমার মন ছুঁয়ে যাচ্ছে, সেটা বেশি গুরুত্বপূর্ণ। আর প্রডিউসার এমন হবে যে আমাকে সাপোর্ট করবে, ক্রিয়েটিভ টিমকে সাপোর্ট করবে সিনেমাটা ভালো বানানোর জন্য। সিনেমাটা তৈরি হলে যেন সেটা ভালোভাবে রিলিজ করা যায়। এই 3টে জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে যখনই আমি কোনো ফিল্ম চুজ করি। আর এই 3টে জিনিসের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডিরেক্টরটা কেমন। তাই এতটা ইম্পর্টেন্স, এতটা ভ্যালু আমি দিই যে ডিরেক্টর কে। তারপরে যখন আমি ডিরেক্টরকে চুজ করি, আর প্রচুর সময় লাগাই আমি ডিরেক্টর চুজ করতে। আপনি জন ম্যাথিউকে জিজ্ঞাসা করুন, নতুন ডিরেক্টর, আশুতোষ গোয়ারিকারকে জিজ্ঞেস করুন, ফারহান আখতারকে জিজ্ঞেস করুন। ওদের গল্প শোনার পর আমার কমপক্ষে 1.5 বছর 2 বছর লেগেছিল ওনাদের হ্যাঁ বলার জন্য। মানে ওনারা আমাকে মেরেই ফেলতো, ওটাই শুধু বাকি ছিল। আরে তোমার যদি গল্প পছন্দ হয়ে থাকে তাহলে তুমি হ্যাঁ বলছো না কেন? আমি এই জন্য হ্যাঁ বলছি না, কারণ আমি যাচাই করছি আপনি যা বানাতে চাইছেন সেটা আদৌ বানাতে পারবেন কি পারবেন না। আপনাকে এটাও বলছি না যে আপনি আমার জন্য অপেক্ষা করুন, আপনি অন্য কারোর সঙ্গে কাজ করুন, কিন্তু আমার সঙ্গে কাজ করতে হলে তাহলে আমার সময় লাগবে। কারণ আমি যখন আপনাকে ডিরেক্টর হিসেবে চুজ করব, তারপর আমি সারেন্ডার করব। আর যখন আমি সারেন্ডার করব, তখন আপনি গাড়িটাকে যেদিকে নিয়ে যাবেন গাড়ি সেদিকেই যাবে। তাই ডিরেক্টর চুজ করার আগে আমি অনেক চিন্তা ভাবনা করি। ডিরেক্টরের ব্যাপারে ইন্টারফেয়ার করা মানে সেটার প্রশ্নই ওঠে না। তারপরে ডিরেক্টর যেটা বলে আমি সেটাই করি। শুনতে ভালোই লাগছে কথাগুলো, কিন্তু যেটা খবরের কাগজে ছেপেছে। আবার খবরের কাগজের ব্যাপারে আপনি কি বলছেন? আমি কি উত্তর দেব? ঠিক আছে, বলুন আপনি কি বলছেন। 3 ইডিয়টসের ব্যাপারে লিখেছে, এখানে লেখা রয়েছে যখন এই সিনেমাটা বানানোর জন্য বিধু বিনোদ চোপড়ার সাথে কথা হয়, তখন চোপড়া সাহেব আর হিরানি সাহেব এরা দুজন আপনার কাছে আসে আর আপনার সাথে কন্ট্রাক্ট সাইন করা হয়। ওটা বিশেষ করে শর্ত দেওয়া ছিল, একটা ক্লজ ছিল যে হি মাস্ট নট ইন্টারফেয়ার ইন দ্য ফিল্ম মেকিং প্রসেস। অদ্ভুত ব্যাপারটা হলো এই যে আজ পর্যন্ত বিধু বিনোদ চোপড়া আর আমার মধ্যে কোনো কন্ট্রাক্ট সাইনই হয়নি। মানে এটাতে দুটো জিনিস স্পষ্ট। প্রথম যেটা স্পষ্ট সেটা হলো আমি প্রতিশ্রুতিতে বিশ্বাসী, আর মানুষের দেওয়া প্রতিশ্রুতি আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। বিধু বিনোদ চোপড়া আর আমার মধ্যে মানে এতটাই কনফিডেন্স আছে আমাদের একে অপরের মধ্যে, আমরা একে অপরকে এতটাই বিশ্বাস করি যে আমাদের কাগজে সেটা লেখার প্রয়োজনই পড়ে না যে আমরা কি কাজ করছি, কিভাবে কাজ করছি। তাই আমাদের তো কন্ট্রাক্টই সাইন হয়নি, তাহলে সেটাতে ক্লজ কিভাবে এলো যে ও ইন্টারফেয়ার করবে না? বা এটাও হতে পারে যে উনি এটা ধরেই নিয়েছিলেন যে এই ইন্টারফেয়ার করবেই করবে, তাহলে সহ্য করো, থাকুক বা নাই থাকুক। যতগুলো লোকের সঙ্গে আমি কাজ করেছি, আশুতোষ গোয়ারিকার আছে, ফারহান আখতার আছে, এরা এত ট্যালেন্টেড মানুষ, এদের মাথা খুবই ক্লিয়ার হয় সব জিনিসের ব্যাপারে যে ওরা কি করতে চাইছে, আর ওদের আপনি ডমিনেট করতেই পারবেন না। আমি যদি কোনোদিন ডিরেক্টর হই তাহলে আপনি আমাকে ডমিনেট করতেই পারবেন না। হ্যাঁ, আপনি যদি আমাকে বোঝান যে এটা ঠিক নয়, এটা না, ওটা হওয়া উচিত, আর আমি যদি বুঝতে পারি যে রাজাতজি ঠিক বলছে, এভাবে নয়, এটা হওয়া উচিত, দেন আই উইল ডেফিনেটলি ডু ইট। কিন্তু আপনি আমাকে কখনো ফোর্স করতে পারবেন না যে এভাবেই করুন, না হলে আমি শুটিং করব না। তাই এরা যে ধরনের মানুষ, খুবই ট্যালেন্টেড মানুষ। যতজন ডিরেক্টরের নাম আমি আপনাকে গুণে বলতে পারি, জন ম্যাথিউ আছে, আশুতোষ গোয়ারিকার আছে, রাকেশ মেহরা আছে, এরা সবাই খুবই যোগ্য, ভালো ডিরেক্টর। কিন্তু এরা সবাই যারা আছে আপনার সাথে যখন কাজ করছেন সাকসেসফুল হয়েছেন, কিন্তু যখন অন্য কারোর সাথে কাজ করেছেন তখন হননি। তা ইন্ডাস্ট্রির লোকেরা বলে যে ঘোষ ডিরেক্টর, পেছন থেকে চালায় আমির খান। এই কথাটা খুবই মানে ছড়িয়ে পড়েছে যে লোকেরা বলে আমি সিনেমাটা ডিরেক্ট করেছি, কিন্তু এটা খুবই আনফেয়ার একটা অভিযোগ।
কারণ যতজন ডিরেক্টর রয়েছে, আশুতোষ গোয়ারিকার, রাকেশ মেহরা, এরা তো এত যোগ্য ডিরেক্টর, এদের ক্রেডিট শুধু শুধু আমাকে দেওয়া হচ্ছে, শুধু শুধু আমার ঘাড়ে চাপানো কারণ হচ্ছে। আপনাকে ছাড়া যখন ওরা সিনেমা বানিয়েছে তখন অতটা সফল না, হননি। হয়নি, আমি বিশ্বাস করছি আপনার কথাটা সত্যি। এটা গত কয়েক বছর ধরে এটা হচ্ছে, কিন্তু ফিল্ম মেকিং খুবই কঠিন একটা প্রসেস। আর আশুতোষের একটা আর্টিকেল আমি পড়লাম, উনি লিখেছেন যে আমির সাজেশন দেয়, পরামর্শ দেয়, আর ওর সাজেশনটাকে ইন্টারফেয়ারেন্স রূপে প্রেজেন্ট করা হয়। ঠিকই বলেছেন উনি। তাই ব্যাপারটা হলো যে আমি আসলে যদি আমি সঠিকভাবে আমি এটাকে ইন্টারপ্রেট বা বোঝানোর চেষ্টা করি, তাহলে আমি বলব যে আমার সবথেকে বড় যে স্ট্রেংথ আছে সেটা কিন্তু অ্যাক্টিং না। আমার সবথেকে বড় স্ট্রেংথ হলো এইটা যে আমি খুবই ভালো একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আমি ইয়ার্কি মারছি না। কারণ আমি ক্যারিয়ার শুরু করেছিলাম ৪ বছর অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট কাজ করেছিলাম। আমার কাকা ছিল নাসির সাহেব, ওনার সঙ্গে কাজ করেছিলাম। আমার সবথেকে বড় যে স্ট্রেংথ আছে সেটা হলো আমি অ্যাসিস্ট্যান্ট। রামগোপাল বর্মা এই অভিযোগটা করেছেন হুম। যে আমির অনেক প্রশ্ন করে, মাথা খারাপ করে দেয়, ওর সাথে কাজ করা কঠিন। তো অ্যাকচুয়ালি রামু যদি আমার সঙ্গে কাজ না করে তাহলে এর থেকে বেশি খুশি আমি ছাড়া কেউ হবে না। আমি খুবই খুশি হয়েছি যে ও আমার সঙ্গে কাজ করে না। কিন্তু এমন একটা সিনেমা আছে যেটা নিয়ে এটা সমালোচনা হয়েছে যে যেখানে আপনি কাজ করছেন আর ডাইরেক্টরের সামনে আপনার মুখ খোলে না, আপনি কোনো সাজেশন দেন না, আর যেটা বলা হচ্ছে সেটাই করছেন। কোনটা? কোন সিনেমাটা আপনি বলতে পারেন? এখন তৈরি হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, সেটা তাহলে আমার ওয়াইফেরই হবে। এটা ঠিক ধরেছেন আপনি। আমি শুনেছি যে ওই সিনেমাটায় বাজেট বেশি নেই, ওটায় বেশি ঝামেলাও নেই, আর আপনি খুব হেল্প আপনি পাচ্ছেন না, কিন্তু ডাইরেক্টরের কথা অনুযায়ী চলতে হচ্ছে। আসলে হয়তো এটা আমার প্রথম সিনেমা হবে ২০ বছরের ক্যারিয়ারে, যার জন্য আমি খুব পিচ করেছিলাম যে আমি এই সিনেমাতে থাকবো অ্যাজ অ্যান অ্যাক্টর। এখনো পর্যন্ত এমন কোনো সিনেমা আসেনি যে আমি ওই সিনেমাটা করতে চাই আর ডিরেক্টর বলছে, "না, তুমি এই সিনেমাটা করবে না।" তাই যখন আমি কিরণের গল্পটা শুনলাম আমার খুব ভালো লেগেছিল। আর আমি চাইছিলাম যে এটার মধ্যে আমি একটা রোল করি। আর কিরণ বলল, "না, তুমি এতে অ্যাক্টিং করবে না।" তাই আমার খুবই অদ্ভুত লেগেছিল। আমি বললাম, "কেন?" তখন ও বলল, "না, তুমি খুব বড় স্টার আর আমার সিনেমাটা খুবই ছোট। তাই তোমাকে ওখানে মানাবে না।" তখন আমি বললাম, "তুমি এভাবে ভাবছো কেন?" ও বলল, "না, আমি খুবই গরিলা স্টাইলে শুটিংটা করতে চলেছি। আমি ক্যামেরা ছোট সাইজের ব্যবহার করব। আমার 16mm ক্যামেরা থাকবে। আমি রাস্তায় নেমে পড়ব আর আমি এমন জায়গায় জায়গায় যাব যেখানে খুব ভিড় হবে। আর তোমাকে সঙ্গে নিয়ে গেলে পুরো টিম নিয়ে যেতে হবে। ৩০০ লোক থাকবে তোমার সঙ্গে। আর ওইসব নিয়ে এই সিনেমাটা আমি বানাতে চাই না। আমার ক্রিউ হবে ৮ থেকে ১০ জনের। তাই তোমার সঙ্গে এটা সম্ভবই নয়। কারণ তুমি যে সিনেমায় থাকো সেটার স্কেলই অনেক বড় হয়।" তখন আমি বললাম যে, "দেখো, স্কেল আমি ছোট করে দেবো। আমাকে নাও তো আগে।" কিন্তু তবুও ও রাজি হয়নি। কারণ ও বলল, "ক্রিয়েটিভলি আমি একদমই সিনেমাটাকে খারাপ করতে চাই না। কারণ দর্শক যখন সিনেমাটা দেখবে ওদের যেন এটা মনে হয় যে এটা একটা চরিত্র, স্টার নয়।" আপনার থেকে উনি বেশি জেদি? খুবই জেদি। তো ওকে কিভাবে পটালাম সেটা আমি বলছি আপনাকে। তো ও বলল যে, "না, ওখানে কি হবে, লবসাইড হয়ে যাবে। ৩ জন নতুন লোক, তার মধ্যে তুমি একজন স্টার। আমার ঠিক পোষাবে না ওটা। ক্রিয়েটিভলি আমি কিছু বুঝতে পারছি না।" তাই ও ফাইনাল বলে দিল যে সিনেমাটা তুমি থাকবে না। তখন আমার মনটা খুব খারাপ হলো। বললাম, "ঠিক আছে, সিনেমাতে থাকবো না।" ওর যখন কাস্টিং চলছিল, ও লোকজনদের কাস্ট করছিল, আলাদা, আলাদা স্ক্রিন টেস্ট চলছিল। আরও আমাকে দেখাচ্ছিল যে, "দেখো, এর ব্যাপারে আমি এটা ভাবছি, এরকম, এ ভালো অ্যাক্টর, এই। আর আমি দেখছি কাকে চুজ করা যাচ্ছে আমার রোলের জন্য। তখন আমার খুব কষ্ট হচ্ছিল। আর তারপরে একদিন আমি কিরণকে বললাম যে, "একটা কাজ করা যাক।" কারণ ও যাদের চুজ করছিল আমার মনে হয়েছিল যে ও ততটাও ঠিকঠাক নয়। এর থেকে বেটার হওয়া উচিত। তখন আমি কিরণকে বললাম যে, "একটা কাজ করা যাক। আমি স্ক্রিন টেস্ট দিচ্ছি সিনেমার জন্য। এই কারণে নয় যে আমি সিনেমাতে থাকবো। কারণ তুমি তো বলেই দিয়েছো স্পষ্টভাবে যে আমি সিনেমাতে থাকবো না। তো আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি কথাটা যে আমি সিনেমাতে থাকবো না। কিন্তু তুমি স্ক্রিন টেস্টটা তো নাও। তাহলে তুমি বুঝতে পারবে যে এই চরিত্রটার জন্য কি করা যেতে পারে। পসিবিলিটিস কি আছে, আর যে অ্যাক্টিং করবে এতে তুমিও ক্লিয়ার হতে পারবে অ্যাজ আ ডিরেক্টর যে এই চরিত্রটা কিভাবে ফুটে উঠতে পারে সিনেমার পর্দায়। তাই তুমি আমার স্ক্রিন টেস্ট নাও, নট টু টেক মি ইন দ্য ফিল্ম। আমাকে সিনেমাতে নিও না। তোমার শুধু একটা এক্সপেরিয়েন্স হবে যে কি করা যেতে পারে এখানে।" তখন ও ভেবে বলল যে, "ঠিক আছে, দাও।" তখন গজনীর শুটিং হচ্ছিল হায়দ্রাবাদে। তাই আমি ওকে ওখানে ডাকলাম। একদিন যখন আমার শুটিং ছিল না, ছুটি ছিল, তখন আমি বললাম যে, "আজকে আমি স্ক্রিন টেস্ট দেব।" আমি স্ক্রিন টেস্ট দিলাম তখন। ওই স্ক্রিন টেস্টে যখন আমি দিলাম তখন ও অবাক হয়ে গেল।
তখন ওর মনে হলো যে আচ্ছা এটা তো আমি এসব তো ভাবিনি, এরকমও হতে পারে। তখন ওই স্ক্রিন টেস্টটা ওর সামনে ছিল, স্ক্রিন টেস্ট হয়ে গেছিল। আমি বললাম ঠিক আছে, এবার তুমি অন্য একজন অ্যাক্টর খুঁজে নাও, তুমি একটা আইডিয়া তো পেয়ে গেলে ওই ক্যারেক্টারটা কেমন হতে পারে। তারপরও অনেক খুঁজলো ও অনেক খুঁজলো যে এরকম কাউকে যেন পায়। আর এটাই আমার চাল ছিল ওকে ফাঁসানোর, যে প্রথমে নিজেকে নিজে, আমরা যে অ্যাড দেখি না যে এটা তুমি পেতে পারো তো তারপরে অনেক খুঁজলো কিন্তু ও কাউকে পেল না। ওর মাথায় আমি গেঁথে গেছিলাম। তারপর 2 মাস পরে ও আমাকে বলল যে আমার মনে হয় তোমারই এটা করা উচিত। শুনে আমি একটু হাসলাম, আনন্দিত হলাম। আর আমি ওকে এটাও বলেছিলাম যে দেখো তুমি আমার ট্র্যাক রেকর্ডটা দেখো, রং দে বসন্তি তুমি দেখো, 3 ইডিয়টস তুমি দেখো, বা তারে জমি পর দেখো, বা দিল চাহতা হয় দেখো, তুমি এই সব সিনেমাগুলোতে আমি একটা চরিত্র, আমি আমির খান নই। আমার যতগুলো সিনেমা আছে সব তুমি দেখো। যে আমি ওকে এইসব এক্সাম্পল এই জন্য দিলাম কারণ আমার সঙ্গে আরও 3-4 জন লোক, রং দে বসন্তিতে আরও 4 জন চরিত্র আছে, আমিও আছি। ওই 3-4 জন স্টার নয়, আমি স্টার। কিন্তু সিনেমার মধ্যে কেউ স্টার নয়, সিনেমার মধ্যে আমি একটা চরিত্র। আর দর্শকরাও আমাকে ওই সময় একটা চরিত্র হিসেবেই দেখেছে, ওরা ভুলেই যায় যে আমি আমির খান। তাই এটাই আমার মানে বিশেষত্ব। কিন্তু এই যে পুরো প্ল্যানটা ছিল, হুম। কিরণের সাথে আপনি সিনেমা করছেন, এটাকে সিক্রেট কেন রেখেছিলেন? ওটা সিক্রেট রাখার কারণ এটাই ছিল যে কিরণের যে স্টাইল ছিল শ্যুট করার, ও চাইছিল যে ও এমন জায়গায় মোহাম্মদ আলী রোডে শ্যুট করবে। ও এখন মোহাম্মদ আলী রোডে আমি কিভাবে শ্যুট করব? মোহাম্মদ আলী রোডে ও শুটিং করবে যখন রমজানের সময়, ইফতারের সময় আমি রাস্তা দিয়ে হাঁটছি, হাজার হাজার লোক ওখানে হাজার হাজার থাকবে। লোক থাকবে, মারাত্মক ভিড় থাকবে ওখানে। তাই ওখানে আমি কিভাবে শ্যুট করব? তাই এই জন্য আমি এই জিনিসটাকে সিক্রেট রেখেছিলাম যে আমি ওই সিনেমাটার মধ্যে আছি, যাতে আমি সাডেনলি আসি, আমাদের শট নেওয়া হয়ে যাবে আর আমি ওখান থেকে বেরিয়ে যাব। যদি পাবলিক জানতে পারে যে কিরণের সিনেমায় আমির আছে, তাহলে তো ওখানে পুরো মিডিয়া চলে আসবে, ক্রাউড আসার আগে মিডিয়া চলে আসবে ওখানে। তাই আমরা বলেছিলাম যে এই ব্যাপারটাকে একদম চেপে রাখো। আর ওখানে বাদ বাজার বলে একটা জায়গা আছে, ওই এলাকাতেই মোহাম্মদ আলী রোডের কাছে, যেখানে এত ভিড় হয়, এত ভিড় হয়। আর আমার চরিত্র যেটা আছে সেটা ওখান থেকে 3 তলায় ওর বাড়ি, এবার আমাকে ওখানে শুটিং করতে হবে। তাই আমরা এরকমটা করেছিলাম যে আমরা কাউকে এটা বলিনি যে সিনেমার মধ্যে আছি। রাত 3:30-র সময় আমি ওই এলাকায় এলাম গাড়িতে, যখন পুরো শুনশান ছিল, সবাই ঘুমোচ্ছিল। 3 তলায় আমি চলে গেলাম আর আমি একটা দরজা বন্ধ করে দিলাম। 3 সপ্তাহ আমি ওখানে ছিলাম। কেউ জানতেও পারেনি যে আমি ওর ভেতরে শুটিং করছি। ওদের মনে হয়েছিল যে কোনো ডকুমেন্টারি চলছে, কি জানি কি হচ্ছে, 8 জন লোক আছে ঘুরে বেড়াচ্ছে। আমির খান ওই 3 তলায় শুটিং করছে এটা কেউ জানতেই পারেনি। আর হাজার হাজার লোক, মানে ওখানে গাড়ি পর্যন্ত পৌঁছয় না, কারণ ওখানে এত লোক চলাফেরা করে। তাই যদি আমরা বলতাম যে আমি সিনেমার মধ্যে আছি, তাহলে ওখানে শুটিংটাই হতো না, পসিবলই ছিল আজ তো না। পুরো রহস্য ফাঁস হয়ে গেল। এখন শুটিং কমপ্লিট হয়ে গেছে, তাই রহস্যের আর তাই তাই আসলে আমার ওখানে থেকে কিন্তু খুব ভালো লেগেছিল। 3 সপ্তাহ ওখানে ছিলাম। আর শুটিংও ওখানেই হতো, আমি থাকতাম ওখানেই। একটা ঘর ছিল আর একটা বাথরুম ছিল। তাই আর ডিরেক্টর তখন যত আমার মিটিং থাকতো, এটা আমি আপনাকে বলছি, খুবই মজার ব্যাপার একটা, যত আমার মিটিং ছিল বিনোদ চোপড়ার সঙ্গে, রাজু হিরানি, ওরা আমার সঙ্গে দেখা করতে আসতো ওদের ওই 3 ইডিয়টস এর ডিসকাশন করার জন্য। তাই শুটিং হতো ঘরের মধ্যে, আর অন্যটা ছিল বাথরুম, বাইরে তো আমি যেতে পারবো না। তাই আমার সব মিটিং বাথরুমেই হতো। তো কোমরের ওপরে বসে থাকতো বিনোদ চোপড়া, আর আমরা ডিসকাস করতাম এটা করতে হবে, ওটা করতে হবে। আর এটা পাবলিক জানতেই পারতো না কি হচ্ছে। আর ডিরেক্টর নিশ্চয়ই আপনাকে বকাও দিত। কিরণ তো মানে হ্যাঁ, ডিরেক্টর তো বকাও দেয়, আর কি করা যাবে। আমরা আর্টিস্টদের কাজই হচ্ছে বকা খাওয়া ডিরেক্টরদের থেকে। কিন্তু আমার খুব ভালো লেগেছে ওর সঙ্গে কাজ করে। আমার মনে হয়েছে অ্যাজ এ ডিরেক্টর শি ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড শি ওর মধ্যে সেই সব কোয়ালিটি আছে যেগুলো একটা ভালো ডিরেক্টরের মধ্যে থাকে। বেশি কিছু বলবো না, সিনেমাটা আগে সবাই দেখুক, ভালো লাগুক, তারপর এটা নিয়ে বলবো। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছি আপনার সবথেকে ফেভারিট মুভি কোনটা, যেখানে আপনার খুব ভালো এক্সপেরিয়েন্স হয়েছে? আমার নিজের সিনেমা হ্যাঁ। নাকি এটা তো স্বাভাবিক, আপনার অন্য কারোর সিনেমা ভালোই লাগে না। না 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 না, এমন কোনো ব্যাপারই না আমার। বরং আমি তো বলছি, গত কয়েক বছরে যেগুলো আমার খুব ভালো লেগেছে তার মধ্যে একটা হলো মুন্না ভাই এমবিবিএস, আমার খুবই ভালো লেগেছে। মুন্না ভাই লগে রহো আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো সিনেমাটা বানিয়েছে। দুটো সিনেমা যেগুলো আমি দেখিনি, আমি কিছুক্ষণ আগেও আপনাকে বলছিলাম, একটা হলো জব উই মেট, যেটা আমার দেখার খুব ইচ্ছে, আমি খুব প্রশংসা শুনেছি ওটার। দ্বিতীয় হচ্ছে ওয়েনেসডে। তাই অনেক ভালো সিনেমা আছে।
সরি, তুমি কিছু প্রশ্ন করছিলে। ও জিজ্ঞেস করছিল যে আপনার নিজের কোন সিনেমাটা ভালো নিজের? লেগেছে। জানি না, আমি ঠিক এই প্রশ্নের উত্তর আমি কখনোই দিতে পারিনি। অনেকবার আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমার কোন সিনেমা তোমার ভালো লেগেছে। तारे जमीन पर। তারে জমিন পর। ঠিক আছে, তাহলে এটাই আমার ফেভারিট। এটা কি সত্যি যে আপনার সিনেমা যখন রিলিজ হয় সেটা যদি হিট হয়ে যায় তাহলে আপনি কাঁদেন, যদি ফ্লপ হয়ে যায় তাহলে তবু আপনি আমি কাঁদেন? কাঁদি। এটা একদম সত্যি। এর কারণটা কি? কারণ আমি খুব ইমোশনাল ধরনের একজন মানুষ, আর আমি খুব তাড়াতাড়ি কেঁদে ফেলি। আহ, আপনি বিশ্বাস করবেন না, যখন আমি মুম্বাই থেকে দূরে থাকি ৩-৪ সপ্তাহ, ৪-৫ সপ্তাহ হয়ে যায়, তখন আমি খুব মিস করি, হোমসিক হয়ে পড়ি, বাচ্চাদেরকে মিস করি। তাই যখন আমি আমাদের হোটেলের রুমে টিভি দেখি, কখনো কখনো তো আমি অ্যাড দেখেও কেঁদে ফেলি। অ্যাডে বাচ্চারা থাকে, সেটা দেখে আমার চোখে জল চলে আসে। আপনি এই জায়গাটা চোখের জলে ভাসিয়ে দেওয়ার আগে আমি একটা ব্রেক নিয়ে নিচ্ছি আর ব্রেকের